আচ্ছা, আজকে আমাদের ফার্স্ট ক্লাসটা হবে হচ্ছে সফটওয়্যার টেস্টিং লাইফ সাইকেল, যেটাকে সংক্ষেপে ওরা এসটিএলসিও বলে। আমরা সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল এতদিন দেখে আসছি এসডিএলসি, ঠিক আছে। তো সফটওয়্যার টেস্টিং লাইফ সাইকেলটা আমাদের এই কিউ এর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো পুরো ক্লাস খুব মনোযোগের সাথে দেখতে হবে, প্রত্যেকটা ফেজকে আন্ডারস্ট্যান্ড করতে হবে, কারণ প্রত্যেকটা ফেজই আমাদের ফেস করতে হবে, রিমেম্বার, ঠিক আছে। তো এখানে ডিফারেন্স বিটুইন এসডিএলসি এবং এসটিএলসি যে বিষয়টা একটু আমরা তারপরে জেনে নেই। এসডিএলসি সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল, এসটিএলসি সফটওয়্যার টেস্টিং লাইফ সাইকেল। তো ফোকাস অন বিল্ডিং এ প্রোডাক্ট, ফোকাস অন টেস্টিং এ প্রোডাক্ট। তাহলে একজন প্রোডাক্ট বিল্ড করবে ডেভেলপমেন্ট লাইফ সাইকেলে, আর টেস্টিং লাইফ সাইকেলে সে শুধু টেস্টিং এর প্রোডাক্ট টেস্টিং এর ক্ষেত্রে কাজ করবে। সো দুজন দুইটা কাজে থাকবে। তো আমাদের কিউএদেরকে বেসিক্যালি সফটওয়্যার টেস্টিং লাইফ সাইকেলটাকে কাজ করতে হবে, কিন্তু সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেলের পার্সপেক্টিভেই আমাদের এসটিএলসি রান করবে। আচ্ছা, এরপরে হচ্ছে যে এসডিএলসি হচ্ছে একটা প্যারেন্ট প্রসেস, আর চাইল্ড অফ এসডিএলসি হচ্ছে এসটিএলসি। তার মানে সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেলের একটা চাইল্ড হিসেবে আমরা সফটওয়্যার টেস্টিং লাইফ সাইকেল ধরে নিই, ঠিক আছে। তারপরে হচ্ছে যে এসডিএলসি তে বলতেছে আন্ডারস্ট্যান্ডিং ইউজার রিকোয়ারমেন্ট এন্ড বিল্ডিং এ প্রোডাক্ট দ্যাট ইজ হেল্পফুল টু ইউজার্স। মানে এখানে আমাদের ইউজার রিকোয়ারমেন্ট আন্ডারস্ট্যান্ড করতে হবে, তারপরে সেই অনুসারে আমার প্রোডাক্ট বিল্ড করতে হবে, যেটা কিনা ইউজারের জন্য হেল্পফুল হবে। কিন্তু সফটওয়্যার টেস্টিং লাইফ সাইকেলে আন্ডারস্ট্যান্ডিং দ্য ডেভেলপমেন্ট রিকোয়ারমেন্টস, আমরা ইউজার রিকোয়ারমেন্ট দেখতেছি ডেভেলপমেন্ট লাইফ সাইকেলে, আর টেস্টিং লাইফ সাইকেলে দেখতেছি ডেভেলপমেন্ট রিকোয়ারমেন্ট, যে তোমার এই জিনিসগুলো ডেভেলপ করার কথা তোমাকে করতে হবে, না করলে আমার এগুলো ইস্যু হিসেবে আমি ধরবো। and ensuring the product is working as expected, ওইখানে যেমন ইউজার এখানে এক্সপেক্টেড ওয়ার্ক করতেছে কিনা সেই জিনিসটা এনশিওর করা হচ্ছে এসটিএলসি এর পার্ট। তারপরে এসডিএলসি phases are completed before testing, টেস্টিং এর পূর্বেই এসডিএলসি ফেজ গুলো কমপ্লিট হয় মোটামুটি, কিন্তু সফটওয়্যার টেস্টিং লাইফ সাইকেলের ফেজ গুলা স্টার্টস আফটার ফেজেস অফ এসডিএলসি আর কমপ্লিটেড। এসডিএলসি ডেভেলপমেন্টটা শেষ হয়ে গেলে তখন আমাদের সফটওয়্যার টেস্টিং লাইফ সাইকেলের কাজ শুরু হয়ে যায়। End goal is to deploy a high quality product that users can use. আর এখানে end goal is to find bugs in product and report the development team for bug fix, ঠিক আছে। এই হচ্ছে আমাদের মোটামুটি দুইটার মধ্যে বেসিক পার্থক্য। এবার আমরা যাই, what is the role of STLC? Even in a firm has the best programmers and developers, they are bound to make mistakes. মিস্টেক হবেই। এখন এই মিস্টেক গুলো যতক্ষণ পর্যন্ত ধরা না হবে ততক্ষণ পর্যন্ত তাদেরকে আমরা ইরর বলতেছি, হুইচ ইজ অফ দ্য রেকর্ড। আর যখনই এটা আইডেন্টিফাইড হয়ে যাবে তখন এটাকে আমরা বাগ বলতেছি। তাহলে বলা হচ্ছে যে প্রোগ্রামার এবং ডেভেলপার যতই ভালো কোয়ালিটির হোক না কেন তাদের মিস্টেক থাকবেই। তারপরে কি তারা বলতেছে, দ্য মেইন রোল অফ এসটিএলসি ইজ টু ফাইন্ড দোজ মিস্টেকস এন্ড গেট দেম ফিক্সড। ওই মিস্টেক গুলো ফাইন্ড আউট করার দায়িত্ব হচ্ছে সফটওয়্যার টেস্টিং লাইফ সাইকেলের অংশ, এবং সেগুলো ফিক্স করানোর দায়িত্ব হচ্ছে এই লাইফ সাইকেলের পার্ট। দ্য মেইন গোল অফ কন্ডাক্টিং অ্যান এসটিএলসি ইজ টু মেইনটেইন প্রোডাক্ট কোয়ালিটি। তার মানে এর মেইন গোল হচ্ছে প্রোডাক্ট কোয়ালিটি। তাহলে এখানে নিচে বড় করে কি লেখা আছে, দ্য মেইন রোল অফ এসটিএলসি ইজ টু ফাইন্ড দোজ মিস্টেকস এন্ড গেট দেম ফিক্সড। This is a very important role for every software quality assurance engineer. Remember it. Find those mistakes and get them fixed. এরপরে হচ্ছে phases of software testing life cycle. Software testing life cycle এর কি ফেজ আছে? First of all, requirement analysis. ওই যে আমরা একটু আগে দেখলাম কি ডেভেলপ করতে হবে সেই রিকোয়ারমেন্ট গুলো আমাদের জানতে হয়। এটা হচ্ছে আমাদের টেস্টিং লাইফ সাইকেলের রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস এর পার্ট। তাহলে সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেলের রিকোয়ারমেন্ট অ্যানালাইসিসের সাথে টেস্টিং লাইফ সাইকেলের রিকোয়ারমেন্ট অ্যানালাইসিসের পার্থক্য কি আমরা ক্লিয়ার?
জি ভাই। ওকে, জি স্যার। হ্যাঁ ক্লিয়ার তো না? আচ্ছা, এরপরে কি হচ্ছে, হ্যাঁ এরপর হচ্ছে টেস্ট প্ল্যানিং। আমি ইন ফিউচারে টেস্ট প্ল্যানিং এর একটা ডিটেইল রিপোর্ট দেখাবো, স্যাম্পল অফ রিপোর্ট দেখাবো, যেন ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড হাউ টু রাইট দেম আপ। সো টেস্ট প্ল্যানিং টা হচ্ছে সেকেন্ড ফেজ। যখন আমি রিকোয়ারমেন্টটা বুঝে গেলাম, তখন আমি বুঝতে পারবো যে এটাকে কোন ভাবে প্ল্যান করলে ভালোভাবে টেস্টিং করা যাবে। এটা আসলে কি ধরনের প্রজেক্ট আমি জানতে পারতেছি। এটা কি বিমান বাহিনীর প্রজেক্ট, এটা কি আর্ম ফোর্সেস এর প্রজেক্ট, না এটা মেডিকেল সায়েন্সের প্রজেক্ট, নাকি এটা অন্য কোনো সেক্টরের প্রজেক্ট, নাকি এটা ব্যাংকিং সেক্টরের প্রজেক্ট। তো তখন আমার প্ল্যানিংটা হবে ঠিক ওই লেভেলে। এটা অ্যাজাইল মেথডে চলতেছে কিনা, এটা আমার এক্সট্রিম প্রোগ্রামিং মেথডোলজিতে চলতেছে কিনা, এটা আমার কোড ড্রিভেন সিডিডি যেটা সেই মেথডে চলতেছে, কোনটা আসলে এখানে অ্যাপ্লিকেবল, এগুলো সব সময় তখন আমরা এই প্ল্যানিং এর আওতায় নিয়ে আসি। এবং কোন কোন টেস্টিং গুলো আমরা অ্যাপ্লাই করব, সেই টেস্টিং গুলোর ডেফিনিশন গুলো আমরা ডিফাইন করে দেই এই প্ল্যানিং এর ভেতরে। ক্লিয়ার? তারপর হচ্ছে টেস্ট কেস ডিজাইনিং এন্ড ডেভেলপমেন্ট। টেস্ট কেস ইজ এ ভেরি ক্রুশিয়াল পার্ট অফ সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্স ইঞ্জিনিয়ার্স। এখানে টেস্ট কেস ডিজাইন করতে হয়। আমি একটা মডিউল ধরলাম, ওই মডিউলের ইনপুট আউটপুট এবং এক্সিকিউশন সব কিছুকে অ্যানালাইসিস করে আমি টেস্ট সিনারিও তৈরি করে তার উপরে বেস করে তার টেস্ট কেস স্টেপস গুলো আমরা রাইট আপ করলে একটা টেস্ট কেস কমপ্লিট হয়, এবং সেটা রাইট আপ করাটাই হচ্ছে ডেভেলপমেন্ট। তাহলে টেস্ট কেস ডিজাইনিং এবং রাইট আপ করা, এটাই হচ্ছে সফটওয়্যার টেস্ট কেস ডিজাইনিং এন্ড ডেভেলপমেন্ট। ঠিক আছে? তারপরে হচ্ছে টেস্ট এনভায়রনমেন্ট সেটআপ, ইটস এ ভেরি ইম্পর্টেন্ট পার্ট। আমি কোন এনভায়রনমেন্টে কি কাজ করতে হবে, এটা কি আমি ওয়েব বেসড করতেছি কিনা, এটা কি আমার ক্রস ব্রাউজার টেস্টিং করতে হবে কিনা, তখন আমার ব্রাউজার স্ট্যাকের মতো ক্রস ব্রাউজার সফটওয়্যার ইউজ করা লাগবে। সো ওইটাকে সেট আপ করা খুব ইম্পর্টেন্ট। আবার আমি যদি মাল্টি ডিভাইসেস অর্থাৎ ক্রস ডিভাইস টেস্টিং করি, ডিফারেন্ট ডিভাইস, ট্যাবলেট, আইওএস এর ফোন, আমি আইপ্যাড, হ্যাঁ, তারপরে আমি অ্যান্ড্রয়েড এর ফোন, এখন আমার দেখা গেল অনেক ধরনের ফোনের ভেরিয়েশন লাগবে, আমি নোকিয়া ডিভাইসে টেস্ট করব। সো এই সিম্বিয়ানে করলাম, মানে এক একটার এক এক অপারেটিং সিস্টেম, এক একটার এক এক রেজুলেশন, এক একটার এক এক সিস্টেম, তার সেটআপ সিস্টেমও আলাদা। ঠিক আছে? যেমন আইফোন অ্যান্ড্রয়েড প্লাসে, ঠিক আছে, আমার দেখা গেল যে এক ধরনের সেটআপ, ওখানে জাভা স্ক্রিপ্টই আমার নিল না, তখন আমার কি করতে হচ্ছে, তখন ওই প্ল্যাটফর্মের জন্য আমার আলাদাভাবে ওই জাভা স্ক্রিপ্ট সেট করতে হচ্ছে, ওগুলো তখন আমার সেট করা, সেগুলোকে আমার রান করানো, তারপরে আমার টেস্টিং এক্সিকিউশন করা। সো এই এনভায়রনমেন্ট সেটআপ খুব ভাইটাল ইস্যু। অনেক কিউএরা আছে ক্লায়েন্টের কাজ পেয়েও হারায় যায় যখন এনভায়রনমেন্ট সেটআপ করতে না পারে সে। সো এনভায়রনমেন্ট সেটআপ ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পার্ট, এবং এটা একটা প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্সও এখানে প্রয়োজন হয়। ফলে আমরা সিনিয়র বা টিম লিডদের সহযোগিতা নিব তখন, এবং আমরা টিম ওয়ার্ক করব, টিম ডিসকাশন করব যে আমার এই এনভায়রনমেন্ট আমি কিভাবে সেটআপ করব, এখানে আমার কি কি জানা দরকার, কি কি না জানা দরকার, নতুনত্ব কি আছে, এই জিনিসগুলো তখন আমাদের জানতে হবে। তারপরে হচ্ছে যখন আমার এনভায়রনমেন্ট সেটআপ হয়ে যাবে, তখন আমার টেস্ট কেস এক্সিকিউশনের পার্ট শুরু হবে। আমি তখন এক একটা মানে মানে ফিচার গুলো ধরবো, প্রত্যেকটা ফিচারে আমার প্রত্যেকটার জন্য কি কি ইনপুট, কি কি আউটপুট, কিভাবে এক্সিকিউট করতেছি, এটাকে কিভাবে ক্র্যাশ করানো যায়, কিভাবে আমি এটাকে ব্রেকডাউন করতে পারি, এই ইয়াগুলো, আইডিয়াগুলো জেনারেট করা লাগে এবং সেই অনুসারে এক্সিকিউশন করা লাগে। তারপর হচ্ছে টেস্ট ক্লোজার। টেস্ট ক্লোজারের মধ্যে এটার একটা সামারি রেডি করা হয় যে এটা কোন লেভেলে আছে। তো আমরা যাই দেখি, আমি অলরেডি মানে ম্যাক্সিমাম কথাগুলো এখানে বলে ফেললাম, এটা পরবর্তীতে ডেসক্রিপশনের মধ্যে চলে আসবে। হ্যাঁ, তো আমরা এখানে দেখি টেস্ট কেস রিকোয়ারমেন্ট অ্যানালাইসিসের মধ্যে কি আছে। টেস্ট রিকোয়ারমেন্ট অ্যানালাইসিসে যে আন্ডারস্ট্যান্ড দ্য এক্সপেক্টেড আউটপুট ফ্রম দ্য প্রোডাক্ট, তাহলে আমাদেরকে কি জানা লাগবে, প্রোডাক্টের আউটপুট কি কি। এটা একটা মানে বেসিক, মানে যদি আমরা বলি যে ভাইয়া আমাকে কিছু ক্লু ধরায় দেন, ফার্স্ট ক্লুটা কি? ফার্স্ট ক্লুটা হচ্ছে তুমি সব সময় দেখবা তোমার প্রোডাক্টের আউটপুটটা কি কি, লিস্ট আউট করো, এখান থেকে বোঝা যাবে ইনপুট কি কি হতে পারে। আইডেন্টিফাই এনি লুপহোলস ইন দ্য স্পেসিফিকেশনস,
কোনো জায়গায় যদি লুপ হোলস থাকে সেগুলো আইডেন্টিফাই করে ক্লিয়ার হয়ে নিতে হবে, কনসেপ্ট ক্লিয়ার করে নিতে হবে। কালেক্ট প্রায়োরিটিস, আমাকে বুঝতে হবে, আমাকে ফাইন্ড আউট করে আমাকে লিস্ট আউট করতে হবে, চেক লিস্ট করে নিতে হবে যে কোনটাকে আমি প্রায়োরিটি দিব কি লেভেলে। ঠিক আছে, কখনো কখনো আছে কিছু কিছু ইস্যু কিন্তু সেটা আমার এলিমেন্টারি পর্যায়ে খুব একটা গুরুত্বপূর্ণ নাও হতে পারে, কারণ যখন আমার নেক্সট স্প্রিন্টে আমার একটা ফিক্স আসবে তখন দেখা যাবে ওইটা অটোমেটিক্যালি ফিক্স হয়ে যাবে। সো এই জিনিসগুলো আইডেন্টিফাই করাটাও আমাদের মানে একটা ইন্টেলিজেন্সের পার্ট। সো এখানে প্রায়োরিটি কালেক্ট করা খুব ইম্পর্টেন্ট। পারফর্ম অটোমেশন ফিজিবিলিটি চেকস, ঠিক আছে, এবং ফিজিবিলিটি চেক করা লাগে। তারপরে আমরা যাই টেস্ট প্ল্যানিং এ। টেস্ট প্ল্যানিং এ এখানে কি কি থাকে? প্রিপেয়ার টেস্ট প্ল্যান, ডকুমেন্টেশন, যে ডকুমেন্টটা তৈরি করব, ডকুমেন্টের স্যাম্পল আমরা ফিউচারে দেখাবো। এস্টিমেট টাইম এন্ড এফোর্ট, ওই ডকুমেন্টের ভিতরে আমার টাইম এস্টিমেশন কিন্তু দেখাতে হবে যে কত দিন লাগে আমার একটা টেস্ট করতে, কতগুলো এক্সিকিউশন, আমি প্রত্যেক ঘন্টায় আমি কতগুলো টেস্ট কেস এক্সিকিউট করতে পারবো, কি পরিমাণ আমার টাইম রিকোয়ার হতে পারে, বাগ রিপোর্টিং করতে গেলে কি পরিমাণ আমার দেওয়া লাগবে, আমার আন্ডারস্ট্যান্ডিং এর জন্য কতটুকু সময় লাগবে, কমিউনিকেশনের জন্য কতটুকু সময় লাগবে, এই জিনিসগুলো এস্টিমেট করাটা আমাদের এই টাইম এস্টিমেট টাইম এন্ড এফোর্টের পার্ট। ফাইনালাইজ অন টুলস এন্ড প্ল্যাটফর্ম, কোন কোন টুল আমরা ব্যবহার করব এবং কোন কোন প্ল্যাটফর্মে টেস্ট করব, এইটা আমাদের ফাইনালাইজ করতে হবে টেস্ট প্ল্যানিং এর মধ্যে। অ্যাসাইন টাস্ক টু টিমস এন্ড ইন্ডিভিজুয়ালস, টিমের কাকে আমি কোন পার্টটা টেস্ট করতে দিব সেটা অ্যাসাইন করে দেওয়াটাও আমার এই টেস্ট প্ল্যানিং এর পার্ট। আইডেন্টিফাই ট্রেনিং রিকোয়ারমেন্টস, যদি কোনো কিছুর জন্য ট্রেনিং এর প্রয়োজন হয় তখন আমরা কুইক ট্রেনিং করে নিব বা ট্রেনিং এর একটা রিকোয়ারমেন্ট রেডি করে রাখবো যে কখন কোন ফেজে আমার কি ধরনের ট্রেনিং প্রোভাইড করতে হবে টিমের জন্য। তারপরে আমরা যাই হচ্ছে টেস্ট কেস ডিজাইনিং এন্ড ডেভেলপমেন্ট। এখানে রিসার্চ এন্ড গেদার পসিবল অ্যাকশনস অন দা প্রজেক্ট, আমরা পসিবল অ্যাকশন গুলো আমরা গেদার করব, রিসার্চ করব যে কি ধরনের পসিবল অ্যাক্টিভিটিস হতে পারে। আমি একটা লগ ইন প্যানেল নিয়ে আমি শয়ে টেস্ট কেস রাইট আপ করতে পারবো। কেন? কারণ লগ ইন প্যানেলকে ব্রেকডাউন করার জন্য অনেক ধরনের মেথড আছে, সেগুলো আমি অ্যাপ্লাই করাতে পারি। ঠিক আছে, এটা বুঝতে হবে এটার গুরুত্ব কতটুকু, কোন ধরনের সফটওয়্যার এটা, তার উপরে বেস করে আমাকে লগ ইন প্যানেলের বেসিক টেস্টিং গুলোকে ওইভাবে নিতে হবে, বেসিক সিকিউরিটি টেস্টিং গুলো ওইভাবে নিতে হবে, আবার অ্যাডভান্স সিকিউরিটি টেস্টিং গুলো আমাকে ওই লেভেলে নিতে হবে। ক্রিয়েট টেস্ট কেসেস, ওই যে আমি একটা কথা বললাম টেস্ট কেসের মধ্যে টেস্ট স্টেপ গুলো থাকে অ্যাকর্ডিং টু দা টেস্ট সামারি। টেস্ট কেসেস এর মধ্যে টেস্ট ডাটা থাকবে, টেস্ট কেসেস এর মধ্যে আমার প্রি কন্ডিশন থাকবে, পোস্ট কন্ডিশন থাকতে পারে, আমার এক্সপেক্টেড রেজাল্ট থাকবে, অ্যাকচুয়াল রেজাল্ট থাকবে, আমার টেস্ট কেস আইডি এবং তার উপরে বেস করে সেটা কি মানে এক্সিকিউশন রেজাল্ট এবং তার উপরে বেস করে কোনো কমেন্ট থাকতেছে কিনা, এই জিনিসগুলো সাধারণত টেস্ট কেসের পার্ট। তারপরে হচ্ছে প্রায়োরিটাইজ টেস্ট কেসেস, যদি ফাংশনাল টেস্ট কেস হয় তাহলে তার প্রায়োরিটি হাই, ক্রিটিক্যাল হইলে তার প্রায়োরিটি আরো হাই। ক্রিটিক্যাল কখন বলবো? যখন কোনো একটা ফাংশনালিটি আমার মেইন বিজনেসকে হিন্ডার করে, তখন বুঝতে হবে যে সেটা আমার ক্রিটিক্যাল ইস্যু, পুরো বিজনেসের মেইন গোলকে হিন্ডার করবে, তখন বুঝতে হবে এটা আমার ক্রিটিক্যাল ইস্যু, এটাকে ফিক্স করানোটা তখন খুব বেশি প্রায়োরিটি দিতে হয়। এর জন্য বলা হয় টেস্ট কেস প্রায়োরিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট। তারপর প্রিপেয়ার অটোমেটেড স্ক্রিপ্টস ফর টেস্ট কেসেস, যখন আমরা অটোমেশন করি সাধারণত তখন ওই ক্ষেত্রে লাগে অটোমেশন স্ক্রিপ্ট তৈরি করা। তারপরে আমরা যাই টেস্ট এনভায়রনমেন্ট সেটআপ। এনভায়রনমেন্ট সেটআপের জন্য আমার কি কি লাগে? আন্ডারস্ট্যান্ড মিনিমাম রিকোয়ারমেন্ট, মিনিমাম আমার কি কি রিকোয়ারমেন্ট লাগবে সেটা আমার বুঝতে হবে। প্রথমত আমাকে বুঝতে হবে কি কি রিকোয়ারমেন্ট লাগবে। তারপরে লিস্ট ডাউন সফটওয়্যার এন্ড হার্ডওয়্যার রিকোয়ার্ড ফর ডিফারেন্ট লেভেলস অফ পারফরমেন্স। ডিফারেন্ট পারফরমেন্সের ডিফারেন্ট লেভেলস অফ পারফরমেন্স এর জন্য আমার সফটওয়্যার এবং হার্ডওয়্যারের একটা লিস্ট ক্রিয়েট করতে হবে যে আমার এই জিনিসগুলো লাগবে, মিনিমাম লাগবে, না হলেই নয়। এর থেকে বেশি আমি যখন দিব সেটা আমার অ্যাডভান্টেজ, কিন্তু আমার মিনিমাম যেন আমার রিকোয়ারমেন্ট ফুলফিল করে। অ্যাটলিস্ট যেন যদি আমার আইওএস এবং অ্যান্ড্রয়েড হয়, অ্যাটলিস্ট যেন আমি একটা ট্যাবলেট, একটা অ্যান্ড্রয়েড, একটা আইওএস, একটা আইপ্যাড, মিনিমাম এই 4টা ডিভাইস তো মিনিমাম দরকার হয়। তারপরে এইটার আবার ডিফারেন্ট ভার্সন থাকতে পারে, হ্যাঁ, তখন আমার দেখা যাবে যে
ওই সময় আমার এক্সট্রা ডিভাইসের প্রায়োরিটি আমার চিন্তা করতে হইতে পারে। প্রায়োরিটাইজ টেস্ট এনভায়রনমেন্ট, কোন এনভায়রনমেন্টকে আমার প্রায়োরিটি দিতে হয়, এই জিনিসগুলো তখন আমাদের প্রায়োরিটি সেট করা লাগে। ঠিক আছে, সেট আপ টেস্ট এনভায়রনমেন্টস, এবং এটাকে এই যে আমি এনভায়রনমেন্ট গুলো অ্যানালাইসিস করলাম, আমি দেখলাম যে আমার কোন কোন, এবং এইখানে আমি সফটওয়্যার গুলো সেট আপ করবো, রান করাবো, এই জিনিসগুলো তখন আমাকে দেখতে হবে। ঠিক আছে, এই ক্ষেত্রে সাধারণত অনেক সময় সেট আপের পরেও ইমিডিয়েটলি যে ইস্যুগুলো বের হয়, অনেক সময় ব্লকার হয়, ক্র্যাশ হয়। ঠিক আছে, এই ধরনের ইস্যু থাকে। অনেক সময় আবার এপিআই ইস্যু আসে। তারপর হচ্ছে স্মোক টেস্ট দ্য বিল্ট এনভায়রনমেন্ট, যেই কথাটা আমি এই মাত্রই বলে শেষ করলাম। এপিআই টেস্ট করা, ব্লকার টেস্ট করা, বা আমার ক্র্যাশ হচ্ছে কিনা, বা আমার ইমিডিয়েটলি ব্রাউজারে আমার লোডিং হচ্ছে কিনা, জাস্ট এইটা টেস্ট করাকেই বলা হয় স্মোক টেস্ট। ঠিক আছে, স্মোক টেস্ট দ্য বিল্ট এনভায়রনমেন্ট, এনভায়রনমেন্টটা লঞ্চ করতেছে কিনা সেটা টেস্ট করাই আমাকে স্মোক টেস্ট বলে। এই স্মোক টেস্টটা আমি আমার লাইফে আমি একটা ভালো একটা কাজ করছিলাম, সেটা হলো ইউএসএ তে 2013-14-তে তুষারপাত হয়, এবং ওদের সমস্ত মানে কমিউনিকেশন বন্ধ হয়ে গেল, এবং ওই সময় প্রায় আমি 100-র উপরে ওয়েবসাইট, ওদের ওয়েবসাইট আমি লাইভ, মানে দিন রাত 24 ঘন্টা 3 দিন, বা মানে 3 দিন ডে নাইট আমি স্মোক টেস্ট করেছি আমার টিম নিয়ে। এবং স্মোক টেস্ট করে প্রত্যেক ঘন্টায় আমার একবার করে স্মোক টেস্ট দেওয়া লাগতো, এবং প্রত্যেক ঘন্টার রিপোর্ট আমাকে পাঠাতে হতো, সার্ভারের আপডেট গুলো জানাই দিতে হতো। ইমিডিয়েট দেখা যেত যে এর আগের ঘন্টায় আমার ইস্যু ছিল না, পরের ঘন্টায় আমার ব্লকার ইস্যু হয়ে গেছে, এপিআই ইস্যু হয়ে গেছে। কারণ কি, ওইখানে আমার যে সফটওয়্যার গুলো ছিল তার মধ্যে ওদের গ্যাস ফিল্ডে ওদের যে গ্যাস ট্রান্সমিশনের সফটওয়্যারও আমরা টেস্ট করছি। তো দেখা গেছে যে কোনো একটা এলাকায় সার্ভিসই বন্ধ হয়ে গেছে, গ্যাসের ওই ওভার কোল্ডের কারণে ওদের গ্যাস ব্লক হয়ে গেছে। আমার তখন ওই মানে ইমার্জেন্সি সাপোর্টের জন্য আমরা বাংলাদেশ থেকে আমরা ওদের ওই সফটওয়্যার গুলো ইমার্জেন্সি সাপোর্ট গুলো দেখে দিতাম, ওদের সার্ভার গুলো অ্যাক্টিভ আছে কিনা। কারণ ওদের এমপ্লয়িরা অফিসে যাওয়া বন্ধ করে দিয়েছিল গভর্নমেন্ট, যে হেভি তুষারপাত, যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে, সো কেউ বাসা থেকে বেরোবে না। এবং ওদের ওখানে ঘূর্ণিঝড় এই ধরনের প্রবলেম ছিল, ফলে অনেক মানে ড্যামেজ হয়ে গেছিল, যার কারণে আমরা স্মোক টেস্টটা ওই সময় আমরা করেছিলাম। সো এটা একটা লাইভ এক্সপেরিয়েন্স আই এম শেয়ারিং উইথ ইউ। তারপরে হচ্ছে টেস্ট এক্সিকিউশনে নাম্বার অফ টেস্ট কেস থাকবে অনেক, তাদেরকে রান করাতে হবে, এদের প্রত্যেকটাকে ইন্ডিভিজুয়ালি এক্সিকিউট করাকে বলা হয় রান টেস্ট কেসেস। সো এটা কিন্তু রেগুলার শুনতে হবে, রিয়েল লাইফ ওয়ার্ক করতে গেলে তুমি তোমার টেস্ট কেসগুলো রান করে ফেলাও, এটা বলে ফেলবে ক্লায়েন্ট, আমাকে বলে প্লিজ রান দ্য টেস্ট কেসেস, আমাকে বুঝতে হবে ফুল রিগ্রেশনের জন্য আমার টেস্ট কেসগুলো সবগুলো এক্সিকিউট করাতে হবে। এই এক্সিকিউশন করানোটাই হচ্ছে আমার রান করা। আইডেন্টিফাই ডেভিয়েশন ফ্রম এক্সপেক্টেড বিহেভিয়ার অফ দ্য প্রোডাক্ট। আবার এক্সপেক্টেড রেজাল্ট কি সেটা আমার টেস্ট কেসে লেখা আছে, আমি অ্যাকচুয়াল রেজাল্ট কি পাচ্ছি সেটা আমি কম্পেয়ার করব এক্সপেক্টেড রেজাল্টের সাথে। এই এক্সপেক্টেড বিহেভিয়ারের সাথে কম্পেয়ার করে আমি বুঝতে পারবো আমার টেস্ট কেসটা পাস হচ্ছে না ফেল হচ্ছে, ঠিক আছে, নাকি একে কোনো একটা কমেন্টের আন্ডারে নিতে হচ্ছে এরকম। লক ফেইল কেসেস উইথ ডিটেইল, যখনই টেস্ট কেসের যেসব টেস্ট কেস গুলো ফেইল হবে তাদেরকে লক করা মানে হচ্ছে বাগ রিপোর্টিং করা। রিমেম্বার ইট, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই কিওয়ার্ডস গুলো কিন্তু সবার লাগবে। আমি কিন্তু পরীক্ষার সময়, ভাইবা পরীক্ষার সময় আমি এই জিনিসগুলোকে খুব বেশি প্রাধান্য দিব, যে সে এই জিনিসগুলো বুঝছে কিনা। ক্লাস লেকচার দেওয়ার সময় আমি কিন্তু সবাইকে অনেক ইজিলি থ্রো করতেছি, সো ইউ হ্যাভ টু ক্যাচ দিস আউট। লক ফেইল উইথ ডিটেইলস, ঠিক আছে আমির ভাই? হ্যাঁ, ওই যে রান টেস্ট কেসেস ব্যাপারটা একটু আরেকবার একটু যদি ব্যাখ্যা করেন। রানডা টেস্ট কেসেস হচ্ছে যে আমার যে এই যে 100-150 টেস্ট কেস আমার রাইট আপ করা আছে, আমি যে লিখেছিলাম, হ্যাঁ, ওই টেস্ট কেস গুলা যখন প্রোডাক্ট আমাকে হ্যান্ডওভার করবে যে তুমি এই বিলটা এখন টেস্ট করো, ওই বিলটাকে আমি তখন এই টেস্ট কেস অনুসারে রান করাবো। অর্থাৎ আমি প্রত্যেকটা টেস্ট কেস ধরবো, টেস্ট কেসে কি টেস্ট স্টেপ দেওয়া আছে সেই অনুসারে আমি এক্সিকিউট করব প্রত্যেকটা ফাংশনালিটিকে।
ঠিক আছে? বুঝতে পারছি। ওই টেস্ট কেস গুলো পাস করানো, ফেল করানোর দায়িত্ব আমার। যেটা ফেল হয়ে যাবে তার এগেইনস্টে আমি লগ ফাইল জেনারেট করব বা ডিফেক্ট রিপোর্ট করব বা বাগ রিপোর্ট করব। ঠিক আছে? জি জি। আচ্ছা, এরপরে কি রিটেস্ট? রিটেস্ট যেটাকে বলা হয় টেস্ট এগেইন আফটার বাগ ফিক্সেস। যখন ডেভেলপারকে আমি একটা বাগ রিপোর্ট সাবমিট করব, ডেভেলপার তখন কি করবে, সেটা ইন প্রোগ্রেসে নেবে। ইন প্রোগ্রেসে নেওয়ার পরে সে কি করবে, ওটাকে ফিক্স করবে। ফিক্স করার পরে সে আবার কি বলবে, রেডি ফর ডেভেলপমেন্টে আমি পাঠাইছি। ও ইন প্রোগ্রেসে নেওয়ার পরে সে আবার ওই টিকিটের স্ট্যাটাস দিয়ে দিবে কি, রেডি ফর কিউএ। অর্থাৎ কিউএ এখন টেস্ট করবে। এইটা রেডি ফর কিউএ স্ট্যাটাস দেখা মাত্রই আমি সেটাকে আবার রিটেস্ট করব। অর্থাৎ টেস্ট এগেইন আফটার বাগ ফিক্সেস। সে যে ফিক্স করলো সেটাকে আবার রিটেস্ট করব। এটাকে বলা হয় রিটেস্ট অর টেস্ট এগেইন আফটার বাগ ফিক্সেস। ক্লিয়ার এই জায়গাটা? জি জি ক্লিয়ার। তারপরে হচ্ছে টেস্ট ক্লোজার। এখানে হচ্ছে যে ভেরিফাই অল টেস্টস আর কমপ্লিটেড, সামারি করা যে সব টেস্ট গুলো কমপ্লিট হয়েছে কিনা। ইভালুয়েট ফ্যাক্টরস সাচ এস কোয়ালিটি, টেস্ট কভারেজ, টাইমলাইন এন্ড কস্ট। এই জিনিসগুলো ইভালুয়েট করা লাগবে। ডকুমেন্ট দ্য কনক্লুশন, যে আমার কি পরিমাণ ক্রিটিক্যাল ইস্যু ফাইন্ড আউট হয়ে আছে যেগুলো এখনো ফিক্স হয় নাই। হ্যাঁ, যদি ক্রিটিক্যাল ইস্যু হয় তাহলে আমার এইটা এই নতুন বিলটা আমার কখনোই লাইভে দেওয়া যাবে না, পুশ করানো যাবে না। ফার্স্ট অফ অল ক্রিটিক্যাল ইস্যু ফিক্স করো, তারপরে আমি এটাকে লাইভে ফিক্স করা মানে পুশ করতে পারবো আমরা। সো এই জিনিসগুলো আমরা এই স্টেজটুকুতে দেখি আমরা মোস্ট অফ দ্য কেস। ঠিক আছে, ডকুমেন্ট এন্ড কনক্লুশনের মাধ্যমে। তারপর ডিসকাস দ্য লার্নিং এন্ড ফাইন্ড আউট ইফ দ্য টেস্টিং প্রসেস ক্যান বি ইমপ্রুভ। এটা হচ্ছে যে অনেক সময় যে একটা এন্ডে গিয়ে আমার নির্দিষ্ট টেস্ট কেস গুলো সব পাস করে গেল, কিন্তু তারপরেও এমন কিছু মেথোডোলজি অ্যাপ্লাই করা যায় যেটাকে বলা হয় অ্যাডহক টেস্টিং। এই অ্যাডহক টেস্টিং এর মাধ্যমে ওইখানে এক্সট্রাঅর্ডিনারি কিছু থিঙ্কিং করার প্রয়োজন হয়ে পড়ে। কারণ আমার নর্মাল যে টেস্ট কেস গুলো আছে সেগুলো পাস হয়ে যাচ্ছে, কিন্তু তারপরেও আমি এমন কিছু অ্যাডহক মেথোডোলজি অ্যাপ্লাই করলাম যে সিস্টেম ব্রেকডাউন হয়ে গেল। সো এই ধরনের অ্যাডহক টেস্টিং, এই শব্দটা অনেকে শুনে থাকবে। এই টেস্টিংটা খুব প্রয়োজন, নেসেসারি হয়ে পড়ে। এটাকে বলা হয় ইরর ফেলাসি। যখন এক্সিস্টিং টেস্ট কেস গুলো আর নতুন বাগ দিতে পারছে না, তখন আমার নতুন নতুন আইডিওলজি ক্রিয়েট করতে হবে ফর টেস্টিং। যে অর্থাৎ যখন এক্সিস্টিং টেস্ট কেসের উপরে আর নতুন বাগ পাচ্ছি না, এই সিচুয়েশনকে বলা হয় ইরর ফেলাসি। আর এই ইরর ফেলাসি কন্ডিশনে আমি কি করব, নতুন মেথোডোলজি আইডিওলজি গুলো অ্যাপ্লাই করা, এটাকে বলা হয় অ্যাডহক টেকনিক। এই অ্যাডহক টেস্ট করতে গিয়ে আমি নতুন নতুন মেথড অ্যাপ্লাই করব, নতুন নতুন টেস্ট কেস আমি রাইট আপ করে এগুলো আমি অ্যাড করে দিব, যে এই নতুন নতুন টেস্ট কেসের এগেইনস্টে আমি নতুন বাগ পাচ্ছি, এবং সেগুলোর এগেইনস্টে বাগ ফিক্সিং এর যে নরমাল যে টেস্টিং লাইফ সাইকেল সেটা আবার কমপ্লিট হবে। ঠিক আছে, বাগ রিপোর্টিং লাইফ সাইকেল আমি দেখাবো, ওইখানে আছে। প্রিপেয়ার টেস্ট ক্লোজার রিপোর্ট, এবং ফাইনালি আমরা টেস্ট ক্লোজার রিপোর্ট প্রিপেয়ার করে সাবমিট করব। What are the entry and exit criteria for testing? Defining entry and exit criteria is a must. অর্থাৎ all 6 phases of software testing life cycle have entry or exit criteria associated with them. Testers need to finish executing the test cases within a fixed time. তার মানে আমাকে একটা নির্দিষ্ট টাইমের মধ্যে টেস্ট কেস এক্সিকিউশন কমপ্লিট করা লাগবে। Also they need to maintain the quality, functionality and efficiency of the end product. Therefore, defining entry and exit criteria is a must. That is what we will do now. Entry criteria key. Entry criteria state that requirements the team has to take care of before starting the testing procedure. Before testing begins, it's mandatory to cross off all requirements. তার মানে সব রিকোয়ারমেন্ট গুলো আমার তখন জানা লাগে। There are some ongoing activities and conditions that have to be present before testing begins. Testing মানে শুরু করার আগে কিছু আমাদের কন্ডিশন আছে, অ্যাক্টিভিটিস থাকতে পারে, যেমন এনভায়রনমেন্ট সেটআপ থাকতে পারে। First, you need to input from the development team. You will also want to examine the test plan. আমার টেস্ট প্ল্যানটা এক্সামিন করা লাগবে। টেস্ট কেসেস এন্ড ডেটা, টেস্ট কেসেস এবং ডেটা গুলো আমাকে দেখতে হবে যে ঠিক আছে কিনা, এন্ড টেস্টিং এনভায়রনমেন্টস এন্ড ইওর কোড। ঠিক আছে, এটা হলো এন্ট্রি ক্রাইটেরিয়া। তার মানে আমার প্রি কন্ডিশন গুলো এখানে ফুলফিল করা লাগবে বিফোর টেস্টিং। আর এক্সিট ক্রাইটেরিয়া স্টেট দ্য রিকোয়ারমেন্টস এন্ড অ্যাকশনস টু কমপ্লিট বিফোর টেস্টিং এন্ডস। তারপরে টেস্টিং এন্ট্রি ক্রাইটেরিয়াতে
প্রিকন্ডিশন লেভেলগুলো কি কি থাকতে পারে সেগুলো ফুলফিল করছি। এখন যখন আমি টেস্টিংটা শেষ করব তখন আমার এক্সিট ক্রাইটেরিয়ার জন্য যে কি কি রিকোয়ারমেন্ট বা অ্যাকশনগুলো আমার নিতে হয় সেগুলো আমার তখন নিতে হয়। ইন আদার ওয়ার্ডস, they include items to cross off the task list and process to complete before testing comes to a halt. Exit criteria will include the identification of high priority defects. তার মানে এক্সিটের সময় আমরা প্রায় হাই প্রায়োরিটি ডিফেক্ট গুলোকে আইডেন্টিফাই করবো যে এগুলো ফিক্স হয়েছে কিনা। ইউ উইল নিড টু গেট দোজ ফিক্সড রাইট অ্যাওয়ে, তাদেরকে অবশ্যই ফিক্স করাইতে হবে। টেস্টার হ্যাভ টু পাস ডিফারেন্ট টেস্ট কেসেস এন্ড এনশিওর ফুল ফাংশনাল কভারেজ। প্রত্যেকটা ফাংশনাল কভারেজ হচ্ছে কিনা এগুলো এনশিওর করা লাগবে। এটা হচ্ছে আমি টেস্টিং মানে এন্ড করার আগে এটা আমার এক্সিট ক্রাইটেরিয়া। তারপরে ইমপ্রুভমেন্ট হতে পারে অনেক ধরনের বেনিফিটস অফ শিফট লেফট টেস্টিং। এখানে আমরা একটা ইমপ্রুভমেন্ট দেখতে পারি। শিফট লেফট টেস্টিং ফিটস নাইসলি ইনটু দ্য অ্যাজাইল আইডিয়া। Another great benefit of shift left testing is the ability to use test automation tool. Test automation tool use করলে এটা একটা শিফট লেফট আইডিয়া হতে পারে। তো শিফট লেফট আইডিয়া কি? Find bugs early on in software development life cycle. সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেলের শুরুতেই আমার বাগ বের করতে পারাটা হচ্ছে আমাদের জন্য একটা ইমপ্রুভমেন্ট। রিডিউস দ্য কস্ট অফ সলভিং বাগ বাই ডিটেক্টিং দেম আর্লি অন। তার মানে কস্টিংটা কমাতে পারবো যখন আর্লি ডিটেক্ট করব। গেইন এ হায়ার কোয়ালিটি প্রোডাক্ট এজ দ্য কোড কন্টেন্স ফিউয়ার প্যাচেস এন্ড কোড ফিক্সেস। যখন আমি মানে অল্প অল্প প্যাচ এবং কোড গুলো ফিক্স মানে পাবো, সেগুলোর জন্য আমার হাই কোয়ালিটি প্রোডাক্ট এনশিওর করা সম্ভব হবে। Have fewer chances that the product overshoots the estimated timeline. খুব অল্প মানে খুব কম মানে পসিবিলিটি থাকতে পারে যে আমাদের এস্টিমেটেড টাইমলাইনের বাইরে সময় লাগতে পারে। এটা খুব কম সময় যেন মানে এটা হয়, এই দিকটা আমাদের খেয়াল রাখতে হবে। Provide higher customer satisfaction as the code is stable and delivered within the budget. বাজেটের ভেতরে তাকে আমার হাই মানে কোয়ালিটি এনশিওর করে আমার কাস্টমার স্যাটিসফ্যাকশন আমাকে মানে এখানে এনশিওর করা লাগবে। ঠিক আছে, যেন এটা স্টেবল হয় এবং ডেলিভারেবল হয়। মেইনটেইন হাই কোয়ালিটি কোড বেস, এবং হাই কোয়ালিটি কোড বেস এখানে একটা ইমপ্রুভমেন্টের পার্ট। সো আমার এই ক্লাসের প্রিভিয়াস যে স্লাইডগুলো দেখালাম এখন। সো ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন বিফোর এন্ডিং ফার্স্ট ক্লাস, প্লিজ আস্ক মি। আমি সেকেন্ড ক্লাসে চলে যাব যখন এই ক্লাসটা শেষ হয়ে যাবে। কারোর কোনো কোশ্চেন আছে? না ভাই, সেকেন্ড ক্লাসে চলে যান। এক্সিট এন্ট্রি আর এক্সিট ক্রাইটেরিয়াটা যদি আরেকবার একটু বলতেন। এন্ট্রি ক্রাইটেরিয়াটা হলো যে আমি যখন টেস্ট এক্সিকিউশন শুরু করব তার আগে তো ডেফিনেটলি আমার কিছু কন্ডিশন থাকে। কিরকম কন্ডিশন? আমার ডিভাইস রাখবে, আমার ডিভাইসের মধ্যে আমার ওই বিল্ড গুলো ইনস্টল করা লাগবে, আমার জাভাস্ক্রিপ্ট ইনস্টল করা লাগলে জাভাস্ক্রিপ্ট ইনস্টল করা লাগবে, আমার কি কি জিনিস নাই সেগুলো আমার ইনস্টল করা লাগবে। আমার যদি ক্রস ব্রাউজার টেস্টিং করতে হয় বা ক্রস ডিভাইস টেস্টিং করতে হয়, ব্রাউজার স্ট্যাক ইনস্টল করলাম আমরা সে ফর এক্সাম্পল, তখন ব্রাউজার স্ট্যাকে গিয়ে আমার সেগুলো ইনস্টল করা লাগবে। তারপরে ওই বিল্ড গুলো ওখানে আপলোড করে ওগুলোকে আমার ইনস্টল করে ওগুলোকে এক্সিকিউশন করাতে হবে। সো এখানে অনেক প্রিকন্ডিশন থাকে, এই প্রিকন্ডিশন গুলো ফুলফিল করাটাই হচ্ছে এন্ট্রি ক্রাইটেরিয়ার পার্ট। আর এক্সিট ক্রাইটেরিয়াতে গিয়ে আমি যে এই যে টেস্ট কমপ্লিট করলাম, সবগুলো টেস্ট কেস এক্সিকিউশন করে ফেললাম, এর উপরে কি কি আমি পাইলাম, কোনটা কোনটা ফেল আছে, কোনটা কোনটা পাস আছে, ফেল গুলো আসলে ক্রিটিক্যাল কিনা, এই জিনিসগুলো প্রায়োরিটাইজ সেট করে আমি ডেভেলপারকে জানাতে হবে যে আমার এই বাগগুলো ক্রিটিক্যাল, তুমি এগুলো ফার্স্ট প্রায়োরিটিতে ফিক্স করো। তখন সে ওগুলো ফার্স্ট প্রায়োরিটিতে ফিক্স করবে। অথবা এটা ক্লায়েন্ট, অনেক সময় আমাদের ক্লায়েন্টের যে টিম লিড থাকে তারাও ডিসাইড করে যে এগুলো আমাদের হাই প্রায়োরিটি টিকেট, এগুলো আগে ফিক্স করো। দে ক্যান আন্ডারস্ট্যান্ড দেম। এটা আমাদের টেস্ট কেস সামারিতে বা বাগ রিপোর্ট সামারি পড়ে ওরা বুঝতে পারে কোনটা ক্রিটিক্যাল ইস্যু, কারণ ফাংশনালিটি তো ওখানে চলে আসে। সো মানে দেখা যায় যে মেইন বিজনেসকে হিন্ডার করতেছে, এই ধরনের ফাংশনালিটি গুলোকে ফার্স্ট প্রায়োরিটিতে তখন সেট করা লাগে। এই জন্য এক্সিট ক্রাইটেরিয়াতে এই সামারিটা সেট করে নেয়, সামারিটা তৈরি করে নেয় যে কোনগুলো আমার এক্সিট হওয়ার আগেই ফিক্স করে নিতে হবে। কারণ আমি এক্সিট হয়ে গেলে, আমার টেস্টিং কমপ্লিট হয়ে গেলে তো এটা লাইভে চলে যাবে, আমার রিয়েল ইউজার চলে যাবে।
সো রিয়েল ইউজার যাতে এই বাগগুলো না পায় তার আগে আমাকে ফিক্স করাইতে হবে। এক্সিট ক্রাইটেরিয়া হওয়ার লাস্ট প্রি কন্ডিশন হলো যেন মিনিমাম এটা, ওই যে আমরা বলছিলাম না যে মিনিমাম ভায়াবল প্রোডাক্ট, হ্যাঁ ওই মিনিমাম ভায়াবল এমভিপি, এই মিনিমাম ভায়াবিলিটি মানে এখানে আসলে রিচেক করে। আমি মানে আমার অ্যানালাইসিস থেকে যেটা বলা হয়, ঠিক আছে। মানে মিনিমাম ভায়াবিলিটি চেক করতে গেলে আসলে এই জিনিসগুলো কিন্তু সবাই লিস্ট আউট করে, চেক লিস্ট করে, ঠিক আছে। ভাই একটা এক্সপিরিয়েন্স একটু শেয়ার করতে চাচ্ছি। প্লিজ প্লিজ শিওর, শর্ট টাইম কিন্তু আমাদের শেষ প্রায়। দেখেন 2 মিনিট, জাস্ট 2 মিনিট। হ্যাঁ আমি 2 দিন আগে প্লে স্টোর থেকে একটা অ্যাপস নামাইছি, বুঝতে পারছেন? হ্যাঁ তো প্লে স্টোরের এই অ্যাপসটা মানে সেখানে যে মূল প্রবলেমটা ছিল সেই অ্যাপসটাতে লগইন বাটনটাতে প্রবলেম ছিল। আচ্ছা মানে আপনি লগইন বাটনটাতে স্পন্টিনিয়াসলি 5 থেকে 6 বার টাচ করার পরে ওই লগইন বাটনটা অ্যাক্টিভ হয়। আচ্ছা এবং সেটার আরেকটা বড় ইস্যু ছিল, আপনি যখন 5-6 বার লগইন বাটন টাচ করে লগইন করবেন সেটা প্রথমবার ক্র্যাশ করে, আপনাকে ফিরে হোম পেজে নিয়ে আসে। আচ্ছা ভেরি গুড। ঠিক আছে, হ্যাঁ তো এটা তো ডেফিনেটলি একটা ইস্যু। এইটা তো ব্লকার ইস্যু ওয়ান কাইন্ড অফ, হ্যাঁ, তো মানে ওখানে এটা ওই major দেখবেন issue। হ্যাঁ, প্লে স্টোরে ওই যে একটা ডেভেলপার কন্ট্যাক্টস নামে একটা স্পেস আছে না, হ্যাঁ তো আমি ওদেরকে এই ব্যাপারটার একটা মানে আপনার ভিডিও করছি, স্ক্রিন ভিডিও করে হ্যাঁ, ওইটা হ্যাঁ, ওদের সাথে শেয়ার করছি। তো আচ্ছা ওরা বলতেছে, আমি বললাম যে প্লিজ ফিক্স দ্য বাগ, আই থিঙ্ক। তারপর ওটা ওই অ্যাপসটা রেটিং চাচ্ছিল, তো রেটিংটা প্রচন্ড লেভেলের বাদে। তো আমি ওই ব্যাপারটা ধরে দেওয়ার পরে ওরা মানে অ্যাপসের রেটিংটা বাইরে গেছে 2 দিনে। মানে আগে যতটুকু ডাউনলোড হয়েছিল কয়েকদিনে এই ব্যাপারটা নিয়ে দেখলাম যে ওরা বেশ মানে এই ব্যাপারটা নিয়ে সিরিয়াস হয়েছে। ওরা ওই সাইড থেকে আমাকে থ্যাঙ্কস জানাইছে। তো এইটা এই ধরনের ব্যাপারগুলাই তো মানে আমাদের এইগুলার এই যে বিভিন্ন রকম অ্যাপস এর যে ব্যাপারগুলো, এই অ্যাপস গুলা প্লে স্টোরে আসছে মানে কি লাইভে আসছে। হ্যাঁ লাইভ আসার পরেও এই যে আপনি যে কথাগুলো বলতেছেন যে কিছু কিছু বাগ যদি এই ইস্যুগুলো যদি ফিক্স না করা হয়, লাইভে যদি আসে, তাহলে ওই অ্যাপস গুলোর যে কি বলে এটাকে রেটিং কমে মান যায়। সেটা নষ্ট হবে। হ্যাঁ হ্যাঁ, তো এই যে এই ধরনের অ্যাপস গুলাই যে আসতেছে, হ্যাঁ যেগুলো হ্যাঁ প্লে স্টোরে আসছে, তো এই রেজাল্টটা তো এরকমই হবে তখন। এক্স্যাক্টলি যেমন আমরা যে একটা রিসেন্টলি একটা রিলিজ দিলাম, আমরা মোস্ট রিসেন্টলি একটা রিলিজ দিলাম, এটা একটা ব্যাংকিং সফটওয়্যারে। সো যে ফার্স্ট হাফ এন আওয়ারে 15,000 ইনস্টলেশন, ঠিক আছে, ফার্স্ট হাফ এন আওয়ারে হ্যাঁ হ্যাঁ, 15,000 ডাউনলোড অ্যান্ড ইনস্টলেশন, এবং আফটার ওয়াও, 30 মিনিটস এটা 50,000 চলে গেল। সো এই যে মানে ড্রামাটিক্যাল যে ইনক্রিমেন্ট যে আমরা যেটা দেখলাম, এটা মানে আমি সফটওয়্যারের নামটা আমি এখানে মেনশন করব না, কারণ এটা অনেক গোপনীয়তা মেনটেন করে কাজ করতে হয়, এবং ওইখানকার অনেক ইন্টারনাল বিষয়গুলো আমাদের মানে যে ওদের যে এনডিএসি সাইন করা হয়